80 কিলোমিটার, 80 কিলোমিটার ম্যাক্স, সর্বোচ্চ গতি 80। বাবা রে বাবা, ব্রিজের উপরে 80 দিয়ে রাখছে। ওরে ভাই, কি বৃষ্টিটা থেকে বের হয়ে গেলাম। ওফো, এদিকের আকাশ দেখেন, মানে মনে হইতেছে ভাঙ্গা আসতেছে পেছন থেকে। যে ভয়টা পাইছিলাম ওইটাই আমাদের সাথে ঘটলো। অবশেষে বৃষ্টি বৃষ্টি করতেছিলাম, কোনোভাবেই বিশ্বাস ছিল না রাসেল ভাই যে আজকে বৃষ্টি আসবো। আজ আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়াইছি, অ্যান্ড খুব বেশি টাকার পেট্রোল নিব না, 500 টাকার নিব, কারণ হচ্ছে এইখানেই হচ্ছে সেই স্পিড গানের ব্যাপার স্যাপার, অ্যান্ড প্রচণ্ড পরিমাণ। আচ্ছা, আমাকে আটকানোর জন্য মনে হয় দাঁড়াইছে। আমরা হচ্ছে পলাশবাড়িতে দাঁড়াইছি, অ্যান্ড ইঞ্জিন অয়েল কোথাও পাই নাই। একটা গ্যারেজ পাইছি, ওইখানে ইঞ্জিন অয়েল দিবে না ওরা, ওদের মুড নাই। পরে একটা ছোট নারকেল তেল কিনছি, হ্যাঁ পাইছি। এই নারকেল তেলটাকে এখন চেনে দেওয়া হবে। ভিডিওটা যখন শুরু করতেছি তখন সময় হচ্ছে কয়টা, 4:15 এরকম। আজান দিছে 15 মিনিট বা তার কিছু এদিক সেদিক হবে। আর আমার পিছনে আমার বাইক মোটামুটি রেডি। আর যেটা বলছিলাম লাস্ট ভিডিওর আগের ভিডিওতে, যে আমরা রওনা হব রংপুরের উদ্দেশ্যে। রংপুরের উদ্দেশ্যে অলরেডি রওনা হয়ে গেছি, জসীমউদ্দিন রোডে আছি। এখান থেকে আমি আর রসরু ভাই একসাথে হচ্ছি। বাইকে ব্যাগ ট্যাগ বাঁধা, উইন্ড ব্রেকার করে নিয়েছি, ভারী কিছু করি নাই। ক্যামেরা লাগাবো হচ্ছে একটু আলো হইলে। এখনো পর্যন্ত আকাশ একদম অন্ধকার, মানে দেখানোর মতো তেমন কিছুই নাই। রোড ল্যাম্প এন এগুলাই জ্বলতেছে। ভাই ওইখানে মোটামুটি R15 নিয়ে রেডি, অ্যান্ড আমি গতানুগতিক সেই জিক্সার। অ্যান্ড যেটা আমার মনে হইতেছে যে জিক্সারের সাথে এটাই হয়তো লাস্ট লং ট্রিপ হইতে যাইতেছে। আসার পরে হয়তো জিক্সারটাকে সেল করে দিব, বলতেই খারাপ লাগতেছে। চলেন রওনা হই, আর বাকি কথা হাইওয়েতে, মানে একটু আলো হোক, তারপরে একবারে হেলমেট ক্যামেরায় আসতেছি। হ্যালো হ্যালো হ্যালো, চেক 1 2 3 4। সময় হলো এখন 5:32 বাজলো মাত্র। অ্যান্ড আমরা যে জায়গায় আছি এটা হলো টাঙ্গাইল ফাকুল্লা, এরকম কিছু একটা নাম। অ্যান্ড এখান থেকে এলেঙ্গা মোড় হচ্ছে আর 25 কিলোর মতো বাকি আছে। আর এখানে আমরা ছোট্ট একটা ব্রেক দিছিলাম, আলো হইলো মোটামুটি। আর আমি ক্যামেরাটাও মাত্রই লাগাইছি। বিশাল বড় বড় ফ্যাক্টরি দেখা যাইতেছে বাম পাশে। অ্যান্ড আমাদের সাথে আরেকজন রাইডার যাবে বাইকে, ও হচ্ছে লাম। অ্যান্ড ওরে ফোন দিচ্ছিলাম, ও এলেঙ্গা দিয়েই বের হবে। অ্যান্ড অস্ত্র ভাই তো বিশাল একটা টান দিচ্ছিল, বাট এখানে আবার কেন থামলো? দুবাইল বাস স্ট্যান্ডে হঠাৎ করে অস্ত্র ভাই থামছে, নিশ্চয়ই ক্যামেরার কোনো ঝামেলা। কি ক্যামেরার কোনো? ও আচ্ছা, ক্যামেরার সামনে লাগাবেন। আচ্ছা, আমি আস্তে আস্তে আগাই। আমরা এতক্ষণ যে রাইড করছি, এতক্ষণ রাইডে যেটা ছিল সেটা হলো প্রচন্ড পরিমাণ কুয়াশা টাইপের ছিল। রাস্তার কিছুই দেখা যেতেছিল না, কারণ রাস্তায় কোনো ধুলাবালি নাই। টাঙ্গাইল দেখাইতেছে 16 কিলোমিটার, অ্যান্ড মহেরা পিটিসি হচ্ছে 3 কিলোমিটার ডান পাশে দেখাইতেছে। ভাল লাগতেছে, অনেকদিন পরে লং ট্রিপে বেরিয়েছি তো একটু আনইজি লাগতেছিল প্রথম দিকে। সেটা হলো রাস্তায় কিছু দেখা যেতেছিল না, বাইকের আলো কোনো কাজই করতেছিল না রোডে। একদম এই সমস্ত জিনিসগুলা, মানে রোডের এই ভিউগুলা কিছুই দেখা যেতেছিল না। বৃষ্টি হইলে যেরকমটা লাগে, মানে কয়েকদিন একটু বৃষ্টি মেঘলা মেঘলা সব কিছু মিলা, রাস্তায় ধুলা নাই। আর এই সমস্ত রোডে আসলে ধুলা থাকবেই বা কোত্থেকে, ধুলা আসার কোনো ওয়ে তো নাই। একদমই অন্যরকম একটা ফিল। বাট এখন দিনের আলো আসার পরে রোডটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আর আজকে হচ্ছে জীবনের প্রথম যে আমি যমুনা ব্রিজে ইনশাআল্লাহ উঠবো হচ্ছে বাইক নিয়ে। আমি যমুনা ব্রিজে গাড়ি চালায় গেছি কয়েকবারই, কিন্তু বাইক নিয়ে যমুনার এই পাশে যাওয়াই হয় নাই। আসলে আমার বাইক নিয়ে রাজশাহী বা বাইক নিয়ে উত্তরাঞ্চলে যাওয়াই হয় নাই। আর কালকে থেকেই তো, বা এর আগের ভিডিও থেকেই তো বলতেছি যে আমি আসলে ইসের দিকে, মানে রংপুরের দিকে কখনোই যাই নাই। রংপুর যাব, বিশাল এক্সাইটমেন্ট কাজ করতেছে। অ্যান্ড এদিকে রোডঘাটগুলো আমার জন্য একটু আননোন, মানে বাইকে একটু আননোন। গাড়িতে তো বাতাস টাতাস লাগে নাই, বাইকে তুমুল বাতাস লাগতেছে, একটা বাতাসের ঠেলা ধাক্কা সেই লাগতেছে। আর এরকম এক্সপ্রেসওয়ে টাইপের রোড ছিল। লাস্ট প্রায় কত কিলোমিটার, 64 কিলোমিটার অলরেডি বাসা থেকে চালায় আসছি। মানে বলতে গেলে 4 কিলোমিটার হচ্ছে ঢাকার মধ্যে, উত্তরার মধ্যে। তারপরে থেকে এরকম সুন্দর রাস্তা দিয়ে প্রায় 60 কিলোমিটার আমরা চালায় অলরেডি আসছি। দুই পাশে সুন্দর ক্ষেত, এদিকে পাটের ক্ষেত সম্ভবত এগুলা। অন্য টাইপের ফিল কাজ করতেছে। অ্যান্ড লামের সাথে কথা হইলো, লাম আমাদের ধরে ফেলবে, আশা রাখি যমুনা ব্রিজ পার হইতে ও ধরে ফেলতে পারবে। ও এইদিকে ভেতরে কোনো একটা ধনবাড়ি নামে কোনো একটা এরিয়া থেকে আসতেছে, ওর বাড়ি এইদিকে। ও হয়তো এদিকে আসছিল ছুটিতে বা কিছু একটা। আসলে ওকে আমার ফোন দেওয়াটা একটু লেট হয়ে গেছে। এলেঙ্গা হচ্ছে 21 কিলো, ও এলেঙ্গা দিয়েই বের হবে। এই হলো অবস্থা। আর যেটা বলতেছিলাম, বেশি মানে ভোরে বেশি অন্ধকার থাকতে বের হয়েছি, এই জন্য লামকে আগে ফোন দেওয়া হয় নাই।
অ্যান্ড ওরে যদি আমি উত্তরা থেকে ফোন দিতাম, উত্তরা থেকে এখানে আসতে আমাদের 1.5 ঘন্টাও লাগে নাই, 30 মিনিটের একটু বেশি হয়তো লাগছে। ওরে উত্তরা থেকে ফোন দিলে ও আমাদের ধরে ফেলতে পারতো, বাট ভুল হয়েছে, এখানে এসে ফোন দিছে। এখন মানে ওর হয়তো একটু টেনে এসে আমাদেরকে ধরতে হবে, আর একটু সামনে গিয়ে আমরা একটু স্লো হয়ে যাব, কারণ এই ধরনের রোডগুলোতে আবার স্পিড গান নিয়ে পুলিশ সকাল থেকেই অপেক্ষা করে। এখন 5:35 বাজে, তো 6টার পর থেকে স্পিড গানের একটা ভেজাল শুরু হয়ে যাবে। এই কারণে এই যে এখন যেমন 90+ চলতেছে, বাট তারপরে আমাদের স্পিড লিমিটে চলে আসতে হবে অ্যান্ড দেখতে হবে যে কোন রোডের স্পিড লিমিট কত, অ্যান্ড ওই রোডে অত স্পিড লিমিটের মধ্যেই আমাদের থাকতে হবে। যাক, অশ্রু ভাইও মোটামুটি পেছনে পড়ছে, তবে অশ্রু ভাইয়ের সাথে R15 উনি আমাকে ধরে ফেলতে পারবে আমি যত স্পিডেই চলি না কেন। আর উনি সামনে ক্যামেরা লাগানোর জন্য দাঁড়ায় বলতেছে, ওনার বডির বিভিন্ন পার্টসের নাম উল্লেখ করে বলতেছে ওগুলা ব্যথা করতেছে। আচ্ছা, এরকম এক্সপ্রেসওয়ে কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। আর 26 না, যে কত কিলো দেখলাম যেন এলেঙ্গা, ওর পর থেকে আবার একটা রাস্তা, ওখান থেকে যমুনা ব্রিজ পর্যন্ত একটু রিস্কি রাস্তা। চলেন আগাইতে থাকি। তবে অনেক দিন পর বেরোইছি, তো মানে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছে, অ্যান্ড মানে একটা ভয়ও কাজ করতেছে। আসলে বাইকে অনেক দিন পর লং ট্রিপ আমার। এই সেই মোড় যেটার কথা বলছিলাম, এদিক দিয়ে সম্ভবত এলেঙ্গা যায়, সম্ভবত, আমি একদম যে 100% শিওর হয়ে বলতেছি তা না। অ্যান্ড এক্সপ্রেসওয়ে শেষ, এবার হচ্ছে এই ধরনের রাস্তা, এটা সিমেন্ট ঢালাই আর ওই পাশে পিচ ঢালাই, বাট মাঝখানের মেইন রোডটাই এখনো পর্যন্ত সম্ভবত তৈরি হয় নাই। এদিকে রোডের কাজ টাজ চলতেছে ঠিকঠাক মতোই। আর এই পাশটা আসার পর এখন সম্ভবত আর অল্প কিলো, হয়তো 15-16 কিলো সামনেই হচ্ছে বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতু, যেটা আর কি। ঝামেলাটা হচ্ছে আবহাওয়া প্রচণ্ড পরিমাণ মেঘলা হয়ে গেছে, আকাশ টাকাশ অন্ধকার, সামনে পুরো কুয়াশাচ্ছন্ন, মনে হইতেছে পাহাড়ে আসছে আর মেঘ সব নিচে নেমে আসছে, এরকম একটা ব্যাপার স্যাপার লাগতেছে। এছাড়া সব কিছু ঠিকঠাক। অ্যান্ড অশ্রু ভাই কোনো একটা সিগন্যাল দিতেছে, সম্ভবত আমাকে আগে যেতে বলতেছে, মেবি, দেখা যাক কি বলে। কি ছিল? হ্যাঁ, এইটা বন্ধ ছিল। হ্যাঁ, ওইটা দিয়ে গেছিলাম মনে হয়। ওকে, অশ্রু ভাই ওটাই বলতেছে যে এই রাস্তাটা আমরা এর আগে যখন গাড়িতে গেছি, সিরাজগঞ্জ যখন গেলাম, তখন এইটা অফ ছিল, এটার কাজ হইতেছিল, ওই একটা দিয়ে আমরা চলাফেরা করছি। এটা যদি সম্পূর্ণটা হয়ে যায় থাকে তাহলে আমাদের একটা দিয়ে চলতে হবে না, তা না হলে ওই রোডটার উপরে খুব প্রেশার পড়ে যায়, বিশেষ করে রাতে যখন ট্রাক চলাচল করে। বাট আজকে এখনো পর্যন্ত তো শান্তিতেই যাইতে পারতেছি, জাস্ট কিছু কিছু জায়গায় এরকম ভাঙ্গা, প্রচন্ড পরিমাণ পাখি, এরকম কিছু পাখি দেখলাম গাড়ির সাথে বাড়িটা রিলাইগা মারাও গেছে। ও এই রাস্তা আসলে এই পর্যন্তই, অ্যান্ড সামনে গিয়ে ওই যে আবার ওই রাস্তার সাথে মিলতে হবে, অ্যান্ড স্পেশালি সতর্কতা অবলম্বন করতে হবে এইবার, কারণ হচ্ছে আমাদের এতটুকু রাস্তার মধ্যে দিয়ে যাওয়া এবং আসা, অ্যান্ড ওই রাস্তার কাজ হইতেছে, কাজ হয়ে গেলে মোটামুটি আবার শান্তি হয়ে যাবে। মূলত এটা পুরাটাই রাস্তা হবে, কারণ এদিকের রাস্তা অনেক বড়। আমরা এর আগে সিরাজগঞ্জ বা এদিকে যখন গেছি তখনই দেখছি, অ্যান্ড রংপুরের রাস্তাটা দেখছিলাম যে বিশাল বড় একটা রাস্তা চলে গেছে, আজকে ওই রাস্তাটাও এক্সপ্লোর করা হয়ে যাবে। আর প্রচণ্ড মানে মেঘ, এমন মেঘ নামছে পুরো পাহাড়ের মতো লাগতেছে। এখন তো ভয় লাগতেছে যে কখন যেন বৃষ্টিটা নাইমা যায়। বৃষ্টি নামলে পুরাই ফাপড় হয়ে যাবে, আর যদি বৃষ্টি না নামে তাহলে পুরাই শান্তির হয়ে যাবে, কারণ এতটাই ঠান্ডা লাগতেছে, শীতের দিনের মতো ঠান্ডা লাগতেছে আমার। এখন মনে হইতেছে যে একটা ওয়ার্মার পরে আসলে ভালো হইতো। পুরা আরেকটু যদি ঠান্ডা বাড়ে তাহলে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। আমরা চলে আসছি হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজার এখানে। নর্মালি পেছনে একটা গোল চত্বর আছে, ওইখান থেকে মোড় ঘুরে অনেকে ওই সাইডের লেনটায় চলে যায়, ওটা হলো ট্রাকের জন্য মেবি, বা ওটার কোনো কাহিনী আছে। আমরা একবার এর আগে গাড়ি নিয়েও ঢুকে গেছিলাম, দেন আবার উল্টা আইসা তারপরে এই দিক দিয়ে যেতে হয়েছে। ওটার কোনো একটা ব্যাপার স্যাপার আছে, হয়তো নিচের কোনো রাস্তা বা হয়তো বামের রাস্তায় থাকুন, ট্রাককে বামে থাকতে বলছে সংকেত পেলে, ওদিকে সম্ভবত ট্রাকের ওজন টোজন মাপে বা এরকম কোনো ব্যাপার স্যাপার আছে। যাই হোক, হবে কিছু একটা। হ্যাঁ, এই যে দেখেন ট্রাকগুলো সব মানে ভারী যানবাহনগুলো ওই পাশ দিয়ে গেছে, ওইখানে ওজন টোজন মাপার মনে হয় ব্যাপার স্যাপার আছে, বা ওনাদের টোলও আলাদা হইতে পারে। যা কত কিছু আমার বোঝার দরকার নাই, এখন আমার দেখতে হবে মোটর সাইকেলের টোল হচ্ছে 50 টাকা করে। আমার কাছে 1000 টাকার নোট, এরা দিলে কি বলে কে জানে। এই 100 টাকার নোট আছে? তাহলে দিয়ে দেন। আমার কাছে সবগুলো 1000 টাকার নোট, ভাঙটি টাকা যাচ্ছিল। রওনা হওয়ার সময় চা খাইছি, আমি চা খায় রওনা হয়েছি, এই জন্য আমার কাছে ভাঙটি কোনো টাকাই নাই। এখানে 50, 50, 100 যাবো। ওকে, ঢুকে গেছি আমি।
অ্যান্ড এইটা টোল প্লাজার এই জায়গাটা অত বড় সড়ো না। নর্মালি আমরা যখন শ্রীমঙ্গল সিলেট যাই তখন ভৈরব ব্রিজের টোল প্লাজার জায়গাটাও কিন্তু অনেক বড়। এইটার ব্রিজ কিন্তু মেলা বড় রে ভাই, এটার ব্রিজ মেলা বড়, কিন্তু এটা টোল প্লাজা ছোট। অ্যান্ড এখানে 80 কিলোমিটার দিয়ে রাখছে ম্যাক্স স্পিড, 80 কিলোমিটার, 80 কিলোমিটার ম্যাক্স, সর্বোচ্চ গতি 80। বাবা রে বাবা, ব্রিজের উপরে 80 দিয়ে রাখছে, যেখানে পদ্মা ব্রিজে দিচ্ছে 60। এটা অবশ্য আগের কিলোমিটার, তো আগে 80 পর্যন্ত ওই কিলোমিটার ছিল লিমিট, আর এখন পদ্মা ব্রিজে করে দিছে কম। তারপরে পদ্মা ব্রিজে বাস টাস যে জোরে চলে ভাই, 100-100-র উপরে 20 পর্যন্ত উঠে যায়। ও জীবনের প্রথম, ইয়েস জীবনের প্রথম আমি উঠতেছি হচ্ছে যমুনা ব্রিজে। নিচের রাস্তাও তো অনেক সুন্দর, পুরা ওয়াও। হাইটা পার হওয়া নিষেধ লিখছে, একটা লোকরে বসায় রাখা হয়েছে ওইখানে। নিচে যমুনা নদী, আমি উপরে ইয়ো। আগে এক সময় অনেক ব্লগাররাই এই যমুনা ব্রিজে আসতো হচ্ছে বাইকের টপ স্পিড দেখার জন্য। যুগের সাথে অনেক কিছুই চেঞ্জ হয়, এখন আর মানুষ বাইকের টপ স্পিড নিয়ে অত মাথা ঘামায় না। এন্ড বর্ষার পানি আসাতে চরটরও মোটামুটি ডুবে গেছে। এর আগে শুকনা মৌসুম মানে শীতে যখন আসছিলাম নিচে দেখছি খালি চর চর আর চর। আর এবার একটু যদি দাঁড়াই, ওই পাশে হচ্ছে দূরে রেলের ব্রিজ বানানো হইতেছে, আর এমনিতে রেলের লাইন এই ব্রিজের সাথেও আছে। এটা ব্রিজের জন্য ক্ষতিকর, এই কারণে ওই দূরে আবার নতুন করে রেলের জন্য আলাদা ব্রিজ করা হয়েছে। আর এদিক দিয়ে রেল যে আস্তে আস্তে যায়, তারপরেও নাকি ব্রিজের কি ক্ষয়ক্ষতি হয়েছে। যাক চলেন, এই ফাঁকা দিয়ে তো আমি ঢুকতে পারবো না ম্যান। যাক, এই ব্রিজটা পার হইতেও কিন্তু একদম যে কম সময় লাগে তা না, এমন না যে বুড়িগঙ্গার মতো একবার উঠলেন মানে নিঃশ্বাস নিতে নিতে, 2 নিঃশ্বাস নিতে নিতেই পার হয়ে যাবেন তা না। মোটামুটি এখান থেকে ওই পার বলতে গেলে দেখাই যায় না, আজকে তো কুয়াশার জন্য আরও দেখা যাইতেছে না। যাই হোক, 103 কিলোমিটার অলরেডি চালায় ফেলছি বাসা থেকে, সময় হচ্ছে 6টা 3। অ্যান্ড আমরা পার হচ্ছি যমুনা ব্রিজ, এই যে 80 কিলোমিটার। এই ওভার স্পিড লেখা কেন? কে ওভার স্পিডে চলতেছে? আমি একটু আস্তে আস্তেই চাই ভাই। ওভার স্পিড লেখা ছিল কেন ওইখানে? বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা, আমি 80-র নিচেই থাকি। অবশ্যই আমাকে ডাকতেছে সামনে থেকে। আর ব্রিজের মধ্যে দিয়ে অনেক কারেন্টের তার গেছে দেখা যায়। আচ্ছা চলেন আমরা ব্রিজ পার হই। আর ব্রিজ পার হয়ে ওই পারে মনে হয় ছোট্টখাট্ট একটা ব্রেক দিব কোনো এক জায়গায়, কারণ হচ্ছে লাম আসতেছে, আর লামের জন্য একটু ওয়েট করতে হবে। এর আগে যখন গাড়িতে আমরা যমুনা ব্রিজ পার হয়েছিলাম তখন একটা কথা বলছিলাম, ওরে ভাই এইদিকে নদীতে পানি তো ভয়ঙ্কর রূপ ভাই, দেখেই ভয় লাগতেছে। যাই হোক, গাড়িতে পার হওয়ার সময় একটা কথা বলছিলাম যে ব্রিজের ওই পাশটা মানে আমাদের ঢাকার পাড়টা একরকম, এন্ড পার হওয়ার পরে পুরাই গতিবিধি, চাল চলন, এক পাল মে ওয়াক বদল দি, জজবাত বদল দি, পুরা মানে সব চেঞ্জ হয়ে যায় এরকম লাগে। এন্ড এইখানে এই গরমের দিনে যে পরিমাণ কুয়াশা দেখা যাইতেছে, এখন সময় সকাল 6টা 5, তার মানে শীতের দিনে বুঝেন আমরা গাড়িতে কি কষ্টটা করছি। আমি ভ্লগ করতে পারি নাই, মানে 2 ফিট সামনে কি ওইটা দেখা যায় না। বাসের পিছনে পিছনে কোনো রকম গেছিলাম। তবে নিচের পানি প্রচন্ড পরিমাণ ভয়ঙ্কর ভাই, এখানে কেউ নামলে সাঁতরায় উঠতে পারবে না, এরকম ভয়ঙ্কর। যাক, দেখতে দেখতে চলতে চলতে কথা বলতে বলতে আমরা চলে আসছি এই পারে। আসলে এই পারটা অন্যরকম সুন্দর, দেখাই যাইতেছে সবুজ সুনিবিড় একটা ব্যাপার স্যাপার, পুরা মনোমুগ্ধকর একটা ব্যাপার। এই পাশ এত বেশি সুন্দর যে আপনি রাস্তার যে কোনো জায়গায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে কাটায় দিতে পারবেন। কিন্তু ঝামেলায় একটা যে এই পাশে দোকানপাট পাওয়া যায় না, দোকানপাট পাইতে পাইতে আপনাকে সিরাজগঞ্জ পার হয়ে মনে হয় আরও দূর যাইতে হবে। এই পাশেও দেখলাম লোক বসে আছে যাতে কেউ হাইটা না উঠতে পারে, তার মানে এই ব্রিজে হাইটা ওঠার কোনো ওয়ে নাই। এই হচ্ছে ব্যাপার। যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা হচ্ছে ওই পারে, ওই সাইডটাও যে খুব বেশি বড় তা না। আর চলে আসছে এই পাশে, দেখেন যেটা বলছি, মানে ওই পারের চেয়ে এই পার কত বেশি ডিফারেন্ট। হঠাৎ করে মনে হইলো এক দেশ থেকে হয়তো আমরা পুরো আরেক রাজ্যে আরেক দেশে চলে আসছি, এরকম একটা ফিল লাগতেছে না এই পাশে আসার পর। পুরা ওয়াও, মানে পুরা চিল। বাট এই দিকের রাস্তার গতি সীমা দিয়ে দিছে 40 কিলোমিটার পার আওয়ার। একটা বাজার পাইছি, একটা বাজার এখানে মোটামুটি খোলা, কলা টলা দেখা যেতেছে, একটা দোকানও আছে, গাছের নিচে বেশ আড্ডা টাড্ডা ডিমের দোকানও আছে দেখা যায়। এখানে মনে হয় ছোট্ট একটা ব্রেক দিতেই পারি। কি সুন্দর দেখছেন, শালিক টালিক দিয়ে ভরা। এই শালিকগুলা একটু ডিফারেন্ট কালার, সূর্য তো অনেক উপরে উঠে গেছে। এই জায়গার শালিকগুলা কি একটু ডিফারেন্ট জাতের না? আগে তো এই জাতের শালিক দেখা যেত না, শালিক একটু চেঞ্জ হয়েছে, সাদা আর মাথায় একটা মানে মুকুটের মতো, পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে শালিক এই কালার ছিল না, শালিক ছিল একটা মাইট্টা কালার টাইপের। বাজারটা সুন্দর, শাহজাদপুর ভিতরে। ভাই এই জায়গার নাম কি ভাইয়া? সায়দাবাদ। সয়দাবাদ। ও সিরাজগঞ্জ সড়ক
কি কি সয়দাবাদ, হ্যাঁ এনায়েতপুর সড়কের ডিবি। একটু ব্রেক, আমাদের যদিও ক্ষুধা লাগে নাই, তারপর একটা কলা আর রুটির ব্রেক নিচ্ছি। অ্যান্ড লোকেশন শেয়ার করা ছিল লামের সাথে, দেখলাম যে এলেঙ্গার কাছাকাছি চলে আসছে। তার মানে 15 থেকে 20 মিনিট লাগবে ওর এখানে আসতে। ওর জন্য ওয়েট করতেছে এখানে। সয়দাবাদ সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি, সয়দাবাদ সয়দাবাদ চলে আসবে লাম আশা রাখি। কোনো একটা ভেটেরিনারি কলেজের সামনে আমরা দাঁড়াইছি, বেলকুচি সিরাজগঞ্জ, এই গলির ভিতরে এদিকে। বাজারটার মধ্যে একটা অন্যরকম মায়া মায়া একটা প্রাণ প্রাণ গ্রাম গ্রাম একটা ভাব আছে। ভিক্ষুক আছে অনেকেই বাজারে, পাগল পাগল মানুষও আছে দেখছি দু একজন। এই এলাকার মানুষজন আবার রাগ করেন না। ওই যে একটা বাইক দেখা যাইতেছে, সম্ভবত এটাই লাম, FZS V3 এর মতো লাগতেছে। হ্যাঁ 15 মিনিটের মধ্যে চলে আসছে ছেলেটা। এই যে সেই একটা অবস্থা, কিন্তু তুফান তুফান সেই সেই রাইড হয়েছে সেই। আমি আরেকটা কাজ করছি জানেন কি? আমার কাছে একটা ছেঁড়া 200 টাকার নোট ছিল। হ্যাঁ ওটাও অনেকদিন ধরে চালাইতে পারতেছিলাম না, টোলে দিয়ে আসছি। পুরাই সোল পাও 100-200 টাকার ছিঁড়া নোট চালাই দিয়েছে ব্রিজে টোলে। আমার কাছে একটা 200 টাকা ওরে আর ব্রেক দেওয়া হবে না এখানে, কারণ আবহাওয়া একটু মেঘলা হয়ে যেতেছে। পিছনে সামনে দুদিকে মেঘলা, যত তাড়াতাড়ি সম্ভব এদিক থেকে রওনা হয়ে যেতে হবে এবার আমাদের। 111.4 কিলোমিটার আমরা চালায় আসছি। অ্যান্ড এবার আবার রওনা হইতেছি এই সয়দাবাদ যে জায়গাটা ছিল এখান থেকে। নসরু ভাই বলতেছিল যে সামনে কোন জায়গার পর থেকে যেন কি যেন কিছু বাজার আছে কক্সবাজার রোডের মতো, মানে চিটাগাং কক্সবাজার রোডের মতো কিছু বাজার টাজার আছে ওইখানে নাকি একটু মানে অত ফাস্ট রাইড করা যায় না, থেমে থেমে চালাইতে হয়। অ্যান্ড ওরে ভাই রে ভাই, ওরা তো দুইজনই তুমুল টানের পাবলিক, যাক একসাথে মোটামুটি রিদম মিলায় চালায় যেতে হবে। আর এদিকের রাস্তাও মোটামুটি ওই পারের মতোই, মানে চন্দ্রার যেই এক্সপ্রেসওয়ে যেটা ওইরকমই, মাঝে মাঝে ফ্লাইওভার, মাঝে মাঝে এরকম নিচু। তবে ওইদিকের মতো অত স্মুথ না রাস্তা, কারণ এটা প্রথম ঢালাই দেওয়া হয়েছে, এর পরের ঢালাই স্মুথ হয়ে যাবে আশা রাখি। একটু একটু লাফালাফি করে, একটু আনস্টেবল বাইক। অ্যান্ড বেশ কিছু বাস দেখলাম ঢুকছে, ট্রাক বাস, এগুলার চাপ আছে এদিকে। চলেন চলতে থাকি। আর বাতাসের দিকে অনেক ঠান্ডা, দূরে কোথাও মনে হয় বৃষ্টি হয়েছে। জাস্ট আমরা তিনজনই একটা কথাই বলতেছি যে বৃষ্টি না হইলেই হয়। অ্যান্ড দুইটায় যে টান দিচ্ছে এগুলার সাথে তো ভাই, এগুলার সাথে একসাথে ক্রুজ করা টাফ হয়ে যাবে আমার জন্য। 100-র উপরে, বাট ওরা আমার চেয়ে অনেক স্পিডে আছে এখনো। এই পাশের একটা বড় সমস্যা হলো সবগুলা ফ্লাইওভার এখনো পর্যন্ত রেডি হয় নাই। এই যে আমার ডান পাশে যে ফ্লাইওভারটা, এটারও কাজ হইতেছে। আর ফ্লাইওভারের নিচের রাস্তাগুলা দিয়ে যাইতে হয়, অ্যান্ড এগুলা হচ্ছে সিমেন্ট ঢালাই, স্মুথ না, গতিসীমা 40 দিয়ে রাখছে। বাট চালানো যায়, 80 পর্যন্ত চালানো যায়, কিন্তু মনে হয় যে স্পিড বোট পদ্মা নদীর উপরে দিয়ে স্পিড বোট চললে যেরকম লাফাইতে থাকে, বা সেন্ট মার্টিনে ওরকম লাফানোর একটা ব্যাপার স্যাপার বাইকের মধ্যে আছে। ছোট ছোট কিছু ফ্লাইওভার আছে এদিকে, ছোট বড় বিভিন্ন সাইজেরই আছে, বাট রেডি না। এগুলা রেডি হয়ে গেলে আরও অনেক ফাস্ট যাওয়া যাবে এই রোড দিয়ে। তবে রোড অনেক বড় করে হইতেছে, অনেক বড়। পুরা ব্যাপারটা দেখলেই বোঝা যেতেছে, বিশাল বড় করে রোড হইতেছে এখানে। আর এই ভিড়ভাট্টার মধ্যে মাইক্রোবাস রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, কি একটা অবস্থা। অ্যান্ড আফটার এ লং এজেস বলতে গেলে যে আমরা গ্রুপ রাইড করতেছি, আমি তো ব্যাপারটা আমলেই নিতে পারি নাই। আমরা তো এখন 3টা বাইক, আমার সামনে ওই দূরে 2টা বাইক দেখা যেতেছে, ওনাদেরকে ধরছিলাম, বাট ক্যামেরা অন করতে যেয়ে আমি আবার পেছনে পড়ছি। কোন জায়গায় আছি এটা যদিও বলতে পারি না। আমার মনে হয় যে সিরাজগঞ্জের কোনো একটা জায়গা যেখানে খাবারের ব্রেক টেক দিতাম আমরা, ওইটার আশপাশেই কোনো এক জায়গায় আছি। বাট সত্যি কথা অনেক বেশি ভালো লাগতেছে যে আমরা 3টা বাইক একসাথে আজকে হইতে পারছি। অ্যান্ড আমরা 3 জন একসাথে হয়েছি 3টা বাইকে, এর মানে এই না যে এই ট্রিপে আমরা 3 জনই, আরও আমাদের লোকজন আছে। এখন ওরা বাইকে আসবে না বাসে আসবে এখনো পর্যন্ত আমি নিজে শিওর না। অ্যান্ড কোনো একটা মোড়ে আছি আমরা, সম্ভবত এখান থেকে ডান দিকে হচ্ছে ইসে, ওরে 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 ভাঙ্গা 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 ভাঙ্গা, সম্ভবত এদিক থেকে ডান দিকেই হচ্ছে কি জানো আমরা যেখানে যাবো আর কি, রংপুর। আচ্ছা, বগুড়া ডান দিকে, বাঘাবাড়ি বাম দিকে, বনপাড়া সোজা। বনপাড়া দিয়ে আমরা এর আগে একবার পাবনা গেছিলাম, অনেক ঘুরে টুরে, এদিক দিয়ে নর্মালি যাওয়ার ব্যাপার না। অ্যান্ড আমরা ডান দিকে বগুড়ার রোডে উঠবো। এই রোডটা আমার জন্য টোটালি নিউ। অ্যান্ড এর আগে যতবারই আসছি হয় এদিক নয় ওদিক, এই সমস্ত রাস্তায়। লাস্টে মনে হয় এদিক দিয়ে আমরা গেছিলাম, কই যেন গেলাম, রাজশাহী মেবি, এদিক দিয়ে গেছিলাম। অ্যান্ড এই রোডটা শুনছিলাম রংপুরের, বাট এই রোডটা কখনোই যাওয়া হয় নাই। বিসমিল্লাহ, এই রোডটা এই প্রথম।
অ্যান্ড এইদিকেও দেখেন দুই পাশে এই যে এই বড় বড় পিলার দেখে বোঝাই যেতেছে যে এখানে হয় উপরে দিয়ে ওভারপাস হবে অথবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টাইপের কিছু একটা হবে কিনা কে জানে। মনে হয় এই নিচের গোল চত্বরের উপরে দিয়েও এদিক সেদিক মানে রাস্তা পাস করার জন্য ওভারপাসই হবে, এরকমটাই আমার মনে হইতেছে। বাস স্ট্যান্ডগুলো সম্ভবত এই গোল চত্বরের নিচে থাকবে। হ্যাঁ, এবার তো রাস্তাটা একটু রিস্কি মনে হইতেছে। এখানে কোনো ডিভাইডার নাই, একটা দিয়ে যাওয়া একটা দিয়ে আসা, সর্বনাশ। এবার একটু বুঝা চালাইতে হবে। আমরা মোটামুটি বগুড়ার অনেকটাই কাছাকাছি চলে আসছি। আর এদিকে রাস্তার অবস্থা হলো এই যে এরকম, মানে মাঝে মাঝেই বিশেষ করে এই পাশটা মাঝে মাঝে এরকম ভাঙ্গা চলে আসতেছে, ইটের খোয়া দিয়ে মানে রাস্তা চাপ দেওয়া এবং পুরানো রাস্তা বোঝা যাইতেছে। যদি খুব বেশি স্পিডে থাকেন রাত হইলে খুব রিস্ক হয়ে যায় এই সমস্ত জায়গায় মোটরসাইকেল কন্ট্রোল করা। অ্যান্ড এইদিকে পুরা ক্ষেত 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 অ্যান্ড ক্ষেতের মধ্যে গরু গরু গরু। আর আমরা ঠিক করছি বগুড়াতে একটা ব্রেক নিব, কারণ হচ্ছে লামের একটু ক্ষুধা লাগছে। ও ব্রেকফাস্ট না করে আমি ফোন দিছি, পরে বের হয়ে গেছে। খাওয়া দাওয়া ওর করা উচিত। আর ও আসতে আসতে আমরা আবার একটু রুটি কলা খেয়ে নিয়েছিলাম। আর আমি এমনিও বাসা থেকে খেয়ে বেরোয়েছিলাম। অশ্রু ভাইও চিকেন বিরিয়ানি খেয়ে বেরোইছে। আমাদের ওরকম ক্ষুধা লাগে নাই, বাট লামকে তো খাওয়াইতে হবে। এই জন্য আমরা একটা ব্রেক নেবো বগুড়া। আর এমনিতেও একটু ব্রেক নেওয়া দরকার, ওয়াশরুম অ্যান্ড এই সমস্ত ব্যাপার স্যাপার। আর মাঝে মধ্যে একটু পানি খাইতে হবে। যতই আবহাওয়া মেঘলা হোক না কেন, যখন রাইড করবেন চেষ্টা করবেন যত বেশি পারেন পানি খাওয়ার জন্য। অ্যান্ড প্রস্তাব আসলে অবশ্যই ব্রেক নিয়ে ওই কাজটাও সেরে নেবেন। অ্যান্ড এটা কি ওয়ান ওয়ে নাকি? ডানে বায়ে দুই দিকেই মনে হয়। ও আগে এটা টু ওয়ে ছিল, যাওয়া আসার রাস্তা। এখন ওই দিক দিয়ে মেন রোডটা হইতেছে। আর এই রোডটা পুরাটাই যাওয়ার জন্য হয়ে গেছে। এদিক দিয়ে কেউ আসে না, আসার রাস্তা ওইটা হয়ে গেছে। বাহ, আগের রাস্তা এখনকার রাস্তা মিলে মিশে পুরা অন্যরকম ব্যাপার স্যাপার। চিন্তা করেন আগে কত চিকন রাস্তা ছিল, আর এখন এটা শুধু যাওয়ার জন্য। আর ওই পাশেরটা রেডি হইলে সম্ভবত পরে মাঝখানে কাজ ধরবে। রোডঘাট যা হইতেছে এইদিকে, বাংলাদেশের রোডঘাট মানে এই সেক্টরটা অনেক উন্নত হয়ে যেতেছে। আগামী 10 বছর পর যে জেনারেশনটা আসবে ওরা বেশ সুন্দর একটা বাংলাদেশ পাবে, আমার যেটা মনে হয়। অনেক বড় বড় রাস্তাওয়ালা একটা বাংলাদেশ পাবে। আর আমরা 10 বছর আগে বাইরের দেশকে যেভাবে দেখতাম ওরকম। আরে বগুড়া আরও 31 কিলোমিটার দূর আছে তো। যাই হোক, যেটা বলতেছিলাম, 10 বছর আগে আমরা বাইরের দেশকে যেরকম স্বপ্নের মতো চিন্তা করতাম যে ওরে বড় বড় রাস্তা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আজ থেকে 10 বছর পরে এই 20 বছরের ব্যবধানে বাংলাদেশটা ওরকমই কিছু একটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তো। অ্যান্ড সমতল 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 ভাই, যা চলতেছে সমতল সমতল সমতল, একটা অন্যরকম ফিল। মানে এই রোডটা আসলে কেন জানে আমার কাছে ওই রোডের মতো লাগতেছে। আজ থেকে অনেক বছর আগে চিটাং টু কক্সবাজার যাইতে 2000-এর পরে যে এরিয়াটা ছিল অনেকটা ওই ধরনের লাগতেছে। এই রাস্তাটা মনে হইতেছে সামনে সাগর বা উপকূলীয় এলাকা, খুলনা টুলনা ওই দিকের মতো লাগতেছে কেন যেন। বাট চলে আসছি আমরা পুরাই বাংলাদেশের আরেক সাইড, একদম উপরের সাইড, মানে কি বলে এটারে, উত্তরের একদম কোনার দিকে। আর এই যে দেখেন স্পিডে আসতেছিলাম। অ্যান্ড এই যে এরকম যদি রাস্তা হয়, যদি ব্রেক করে কন্ট্রোল না করতে পারেন, তাহলে এগুলাতে ব্রেক করলে পিছলায় পড়া ছাড়া কোনো ওয়ে থাকবে না। অ্যান্ড মাঝে মধ্যে এরকম সিমেন্টের ঢালাই, আবহাওয়া মেঘলা, সামনে অনেক বেশি মেঘ দেখা যাইতেছে, ওইটা একটু বিপজ্জনক মনে হইতেছে। যাই হোক, আর 31 কিলো পরে একটা বড় মাপের ব্রেক দিতে হবে, টুকটাক খাওয়া দাওয়া। অ্যান্ড আপনাদের সাথে ক্যামেরার সামনে থেকে আরেকটু আড্ডা হবে। বগুড়া আসার আগে দুইটা বিপদ আমার সামনে। এক হচ্ছে আমার মিটারে দেখাইতেছে যে ফুয়েল আমার শেষ, ফার্স্ট ইমার্জেন্সি লাফালাফি করতেছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে সামনে অতিরিক্ত অন্ধকার। ওইদিকে দেখেই মনে হইতেছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে। হঠাৎ করে এরকম অন্ধকার হয়ে যাবে এটা কোনোভাবেই রাসেল ভাই আমার মাথায় ছিল না। এখন বৃষ্টি যেভাবে ধেয়ে আসতেছে, আরে ভাই রাতের মতো অন্ধকার হয়ে গেছে এখানে। আমাদের হয় ব্রেক নিতে হবে অথবা বৃষ্টিতে ভিজতে হবে, দুইটার একটা। এখন যদি একটা পাম্প পাই তাহলে আমি তো পাম্পে দাঁড়া যাব, কিন্তু ওরা এত আগে চলে গেছে বুঝলাম না এই ভাঙ্গাচোরা দিয়ে ওরা এত স্পিডে কিভাবে চালাইলো। সামনে ওই দূরে মোটামুটি দেখা যেতেছে সব বাইক টাইক তাদের লাইট জ্বালায় দিছে, এতটাই অন্ধকার। আর আমি তো হাইওয়েতে চালাইলে অলওয়েজ লাইট চালাই, কিন্তু এখন তো ফুয়েলও পাচ্ছি না। আর এইদিকে সামনে প্রচণ্ড মেঘ, তবে মেঘটা একটা সীমিত জায়গার মধ্যেই শেষ, তারপরে গিয়ে হয়তো আর মেঘ থাকবে না। বাট এই জায়গাটা একটা চরম বৃষ্টি দিবে 15 থেকে 20 মিনিটের মতো। আর এটা প্রচণ্ড মেঘ সরতেছে। এই মেঘটা যদি কোনো রকম সরে যায়, সরতেছে, যদি বৃষ্টিটা এখন না নামে, এদিকে বৃষ্টি পড়ে যাইতেছে, দেখা যাইতেছে ভাই এরকম ঝড়, উপরে পুরা ঝড় বৃষ্টি, মানে মাথার কাছে চলে আসতেছে। অ্যান্ড এই বৃষ্টি কত কাছে চলে আসছে, কোনোভাবে এই জায়গাটা পার হয়ে যেতে পারলে আমাদের আর বৃষ্টি ধরতে পারবে না।
এই এই প্রায় বের হয়ে গেছি, প্রায় বের হয়ে গেছি রে ভাই। বাইকের তেল এখন শেষ না হয়ে গেলেই হয়। ওরে ভাই কি বৃষ্টিটা থেকে বের হয়ে গেলাম। ওফো, এদিকের আকাশ দেখেন, মানে মনে হইতেছে ভাঙ্গা আসতেছে পেছন থেকে। এটার আগে আমাদেরকে বের হয়ে যাইতেই হবে, তা নাহলে আজকে এই বৃষ্টিতে পড়লে ভাই এরকম আকাশ আমি আমার লাইফে কমই দেখছি। পুরা মনে হইতেছে পিকে স্পেসশিপ নিয়ে চলে আসছে, অন্যরকম ব্যাপার স্যাপার। যে যেভাবে পারতেছে ভাগতেছে রাস্তায়, আমরাও ভাগতেছি পেছনে। ভাই রে ভাই, এটা কি টাইপের মেঘ আমি জানি গোপ্রোতে কিছুই বোঝা যেতেছে না, বাট মেঘের ধাওয়ানি। রংপুর প্রথমবার এসে একই রং রে ভাই, একই রং। কিন্তু পাম্প পাইতেছি না। একটা পাম্প পাইছিলাম অনেক বড়, শুধু ডিজেল, শুধু ডিজেল আর শুধু ডিজেল। আর আশপাশে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা বাতাস, আবার সামনে মেঘ করছে। ও শিট, পুরা দমে ঝড় শুরু হয়ে গেছে। আর ওনারা দাঁড়াইছিল একটা দোকানে, আমি বলছি যে দাঁড়ানোর দরকার নাই, চলেন কোনোভাবে আমরা দেখি যে এই বৃষ্টির জায়গাটা পার হয়ে যেতে পারি কিনা। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে অ্যান্ড ট্রাই করতেছি এই জায়গাটা পার হয়ে যাওয়ার। যদি পার হয়ে যেতে পারি বেঁচে যাবো, বাট সামনের বৃষ্টি মনে হয় আমাদের ধরে ফেলবে। একটা সুন্দর জায়গায় দাঁড়াইতেই হবে এবার, একদম বাইকটা যাতে ঢুকাই দিতে পারি এরকম কোনো জায়গায় দাঁড়াইতে হবে, কারণ এই রিস্ক নিয়ে এই রিস্ক নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। ডানে একটা পাম্প ছিল রে অশ্রু ভাই, এটা খেয়াল করতে পারে নাই। ওর রে এভাবে চললে তো ভিজতে হবে। এই পাম্পটা ভালো ছিল। বিপদ বলতে কিছু নাই, ওই পাম্পটা ভালো ছিল ওই পারের। আমার তেল শেষ রে ভাই, হঠাৎ করে আমার তেল ইমার্জেন্সি দেখাইতেছে। যে ভয়টা পাইছিলাম ওইটাই আমাদের সাথে ঘটলো অবশেষে। বৃষ্টি বৃষ্টি করতেছিলাম, কোনোভাবেই বিশ্বাস ছিল না রাসেল ভাই যে আজকে বৃষ্টি আসবো, কিন্তু তুমুল বৃষ্টি আইসা পড়ছে, পুরা একাকার অবস্থা। যাক, তারপর আমরা ভালো একটা শেড পাইছি, যদি এখানে বেশি বৃষ্টি আসে। এই যে এখানে একটা পর্দাও আছে, আমরা এটা নামায় দিলে আমাদের বাইক সেফ থাকবে। রাস্তাঘাটে কোনো বাইক চলতেছে না, গাড়ি ধুমায়া চলতেছে, তুমুল স্পিডে চলতেছে। কই দাঁড়াইছি, মানে কোন এলাকায় দাঁড়াইছি এটাও বলতে পারি না। সম্ভবত শেরপুর এই এলাকার নাম। হ্যাঁ, ওয়ার্ড শেরপুর পৌরসভা, এটা বগুড়াতে পড়ছে। বগুড়া সিটি। আমরা কি সিটিতে দাঁড়াবো? না না, সিটিতে কেন ঢুকবো? মোড়তে রিক্সার জ্যাম, বাম দিয়ে যাবো, বাইপাস দিয়ে যাবো আমরা। ওইখানেই আমরা একটা ব্রেক নেবো এরপরে। কিন্তু রাস্তা তো ভিজে গেছে, খবর আছে আজকে। ব্রেক অলরেডি একটা দিয়ে ফেলছি। উপায় নাই, একটা চায়ের দোকান পাইলে ব্রেকটা পরিপূর্ণ হইতো। পুরাই ফাপর হয়ে গেছে এটা। এখন এইখানে বৃষ্টি থামলেও আমাদের আধা ঘন্টা কোনো জায়গায় দাঁড়ায় একটু খাওয়া দাওয়া তারপরেই বেরোইতে হইব। তাহলে এই রাস্তায় বাইক চালাইলে মানে বাইকও বাইক থাকবো না, শরীর থাকবো না। এই বেয়াদব বাস। এই বৃষ্টি থামার আগে দুষ্টু ছেলেগুলা বেরিয়ে গেছে এখান থেকে, এগুলা সামনেও চলে গেছে। আমি হেলমেটটার মধ্যে কোনো রকম ক্যামেরা পেঁচায়া আস্তে আস্তে বাইক চালাইতেছি, আর ওদেরকে খুঁজতেছি। কোনো চায়ের দোকান নাই, এরা নাকি চা খাবে, এই জন্য বেরিয়ে গেছে। একটা চায়ের দোকানে দাঁড়াইছি, চাও নিয়ে নিছি। অ্যান্ড বৃষ্টি ছিল না, এখন আবার বৃষ্টি হইতেছে। আর রংপুরে শুনলাম যদি নাকি টানা বৃষ্টি হইতেছে, এখন তো ভয় লাগতেছে। আর আমরা যে জায়গাটায় আছি এই জায়গার নাম হচ্ছে কি সোল পাও নাকি এই জায়গার নাম? জায়গার নাম তো কোনো জায়গায় দেখতেছি না, দাঁড়ান। এখানে সুলভ ভাই যায়। এই জায়গার নাম কি? এই জায়গার নাম মৌদি ও যে মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহিপুর বাজার। এটা ছোটখাটো একটা বাজার, পেছনে মাঠ আছে, বড়সড় একটা মাঠ আছে, ছোট ছোট কিছু দোকানও আছে, চা মজাও আছে। একটু করা চাটা শেষ করে রওনা হবো, বৃষ্টি আসলেও রওনা হবো। দেখার কোনো উপায় নাই, কারণ হচ্ছে আমি ক্যামেরাটাকে পলি দিয়ে মুড়ায় নিছি যাতে বৃষ্টিতে না ভিজে। হালকা হালকা বৃষ্টি হইতেছে, ওরকম বড় কোনো ডিল না, বাট রাস্তা থেকে পানি ছিটতেছে অন্য গাড়ির, এই জন্য কিছুক্ষণ পর খুলে ফেলবো ক্যামেরা, মানে পলিটা, তখন আপনারা দেখতে পারবেন। আর এখনকার জন্য একটু ব্রেক, একটু রেস্ট। বাইক আবার এই যে এখানে আমরা থামাইছি। এখানে একটা রোলেক্সের ঘড়ি আছে, কিন্তু এখানে সিসি ক্যামেরা অনেক কিছুই আছে। আমরা বগুড়াটা পার হয়েই এখানে আবার আটকায় গেছি বৃষ্টিতে। ওই পেছনে ফ্লাইওভারে বৃষ্টিতে আটকাইছি। যাওয়ার সময় দেখি ওনারা দাঁড়ায় আছে, আর এখানে একটু দাঁড়াইছি। বৃষ্টি মনে হয় এবার একটু কমছে, আকাশের দিকে দেখেন সাদা সাদা হয়ে গেছে। এবার একটা রিস্ক নিয়ে রওনা হব। যত যাই হোক, এবার যতটুকু পারি। আরও কত কিলো যেন দেখলাম, 105-10 কিলো আছে। আর কিন্তু 2.5 ঘন্টা দেখাইতেছে, যেহেতু বৃষ্টি আর টুকটাক জ্যাম ট্যামও আছে। চলেন দেখি এদিক থেকে বেরোয় দেখি কি অবস্থা কি হয়। একটা চাপ কলও আছে এখানে।
পুরাই সোলপা হয়ে গেলাম, সোলপাও। আচ্ছা, আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়াইছি অ্যান্ড খুব বেশি টাকার পেট্রোল নিব না, 500 টাকার নিব, কারণ হচ্ছে পেট্রোল এখানে অকটেন কীরকম এটার কোনো গ্যারান্টি নাই। 500 টাকা নিয়ে আপাতত চলতে থাকি। আর বৃষ্টি হয় না এমন একটা অবস্থা। পা তুলে নিছি বাম্পারের উপরে, এখন মোটামুটি রাস্তার নোংরা পানি ছিটতেছে না বললে ভুল হবে, হালকা পাতলা ছিটতেছে, বাট প্রবলেমটা হচ্ছে ভাইজার ঘোলা হয়ে যেতেছে, মানে হেলমেটের গ্লাস অ্যান্ড ক্যামেরা এগুলা ঘোলা হয়ে যেতেছে হচ্ছে অন্যান্য বাস থেকে যেই পানিগুলা ছিটতেছে, এই পানির মধ্যে গুড়ি গুড়ি ধুলা, মানে হালকা হালকা কাদার একটা ব্যাপার স্যাপার। এটাই এখন মূল ঝামেলা, রাস্তা না শুকানো পর্যন্ত এই ঝামেলাটা পোহাইতেই হবে। অ্যান্ড যত তাড়াতাড়ি রাস্তা শুকাবে তত তাড়াতাড়ি শান্তি। জাস্ট বুড়া আঙ্গুল দিয়ে মাঝে মধ্যে এইভাবে গ্লাসটা পরিষ্কার করতে হইতেছে, এভাবে গ্লাসটা পরিষ্কার করলে একটু ভালো ভিজিবিলিটি পাওয়া যাইতেছে। অ্যান্ড ছোট্ট একটা ব্যাগ নিয়ে আসছি, একটা প্যান্ট এটা পরে আসছি, এটাই আসলে পরে আবার ব্যাগ করবো। হাফ প্যান্ট নিয়ে আসছি, বাট ঝামেলা হয়ে গেল এই প্যান্টটা ভিজলে বা কাদা কাদা হয়ে গেলে। আর শুনলাম রংপুরে নাকি লাস্ট 3 দিন ধরে বৃষ্টি হইতেছে, এই ব্যাপারটা পুরাই মানে ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে যেতেছে এই ওয়েদারে। বাইক নিয়ে আসাটা রং, বাট অ্যাজ এ বাইকার বাইক নিয়ে এরকম বিভিন্ন রকম অভিজ্ঞতা, এগুলাই আসলে একটা চিল ভাইব দেয়, একটা অন্যরকম ব্যাপার স্যাপার দেয়। ভিডিওগুলো যখন এডিট করব বা পরে যখন নিজে দেখব তখন একটা মজা পাবো। এগুলাই ভালো লাগে আসলে। বাইকের ট্যুরের আসলে মজা এখানেই, বেশ লাগে এই ব্যাপারগুলো। বগুড়া ক্যান্টনমেন্টের পাবলিক স্কুল একটু আগে পার হইলাম, অ্যান্ড বোট ক্লাব দেখতেছি এখানে, বোট ক্লাব বগুড়া। তার মানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, তো ক্যান্টনমেন্ট মনে হয় পার হইতেছি বা পার হইলাম বা পার হয়ে গেছি, কিছু একটা হবে। অ্যান্ড বৃষ্টি মোটামুটি থামছে, আকাশ একটু আলো আলো লাগতেছে, বাট এই আকাশে আজকে রোদের ভরসা করাই যাবে না এরকমটাই মনে হইতেছে। আর সামনে একটা বাস স্ট্যান্ড বা একটা শহর মনে হচ্ছে। অসরু ভাই যেটা বললো যে আমরা বগুড়া শহরে ঢুকবো না, বাট আমার কাছে কেন যেন মনে হইতেছে এটাই বগুড়া শহর, এটা সম্ভবত ক্যান্টনমেন্টের গেট। ছোট্ট ছোট্ট করে লেখা ভাই, পরে কিছু বলতে পারতেছি না ডিটেল, যতটুকু বুঝতেছি। এই বিল্ডিংটা কি চিকন, যতটুকু বুঝতেছি ততটুকুই বলতেছি। পূবালী ব্যাংক আছে, এটা শাখা কি সাতমাঠা বা কি এরকম কিছু একটা আবাসিক হোটেল আছে এখানে, কোনো একটা শহর হবে এটা। শাহজাহানপুর বগুড়া, শাহজাহানপুর সিটি বা কোনো একটা মহল্লা বা মফস্বল শহর বা হবে কিছু একটা, ভাই জানি না। এই এলাকায় আমি একদম নতুন, যারা এই এলাকার আছেন তারা জানবেন, তারা কমেন্টে বলে দিয়েন, তাহলে আমরা সবাই জানতে পারবো এলাকা সম্পর্কে। কারণ সিমেন্ট ঢালাইয়ের মধ্যে প্রচুর পানি রাস্তায়, অনেকদিন পর বাইকে বের হয়ে ভালো ভালো এক্সপিরিয়েন্স হইতেছে। গাড়িতে এই ফিলগুলা বোঝাই যায় না, ছাত করে গাড়িতে চলি, বাট বাইকে একদম পুরা বুঝাই দিতেছে আজকে, সেই চিল পুরা ইয়ো। অনেকক্ষণ ধরে চলতেছি অ্যান্ড সুন্দর সুন্দর সিনারিজ দেখতেছি, কিন্তু প্রবলেম যেটা সেটা হলো একটা ফোন আসছিল আমার। এতক্ষণ ক্যামেরাটা হচ্ছে পলির ভিতরে ছিল, ফোন দিছে লাম ফোন দিয়ে বললো যে পুলিশ নাকি স্পিড গান নিয়ে কোনো এক জায়গায় দাঁড়ায় আছে, অ্যান্ড ও আমাদেরকে ছেড়ে অনেক সামনে চলে গেছে, ও কোনোভাবে হয়তো বাম দিক দিয়ে ক্রস করে চলে গেছে পুলিশকে, অ্যান্ড আমাকে বললো যে স্লো যাওয়ার জন্য। কিন্তু এইখানে কোনো জায়গায় স্পিডের লিমিট যে কত এটা আমি দেখতেছি না কোনো জায়গায়। এখন আমি 60-62-তে চালাইতেছি, আসলে লিমিটই এখানে দেয়া নাই। এখন পুলিশ স্পিড গান দিয়ে কোন লিমিটে আটকাবে এটা তো বলা মুশকিল। এটা কি 80 কিলো নাকি 60 কিলো বুঝতেছি না। আর এটা শিবগঞ্জ পার হইলাম, শিবগঞ্জের একটা ফ্লাইওভার পার হইতেছি, অ্যান্ড ওরা যে কত সামনে গেছে বুঝতে পারতেছি না। সময় হচ্ছে 9:51 অ্যান্ড কিলোমিটার অলরেডি আমরা চলে আসছি হচ্ছে 212.8। এই তো চলতেছি, অ্যান্ড বৃষ্টির আর মনে হয় পসিবিলিটি নাই। রাস্তা অনেকটা শুকাইছে, জুতা টুতা কিছু কিছু ভিজছে, বাট এটা যেতে যেতে মনে হয় শুকায় যাবে। অ্যান্ড আমার ব্যাগও একটু ভেজা, ভেতরের জিনিসপত্রের অবস্থা কি কিছুই বুঝতে পারতেছি না। এইখানেই হচ্ছে সেই স্পিড গানের ব্যাপার স্যাপার, অ্যান্ড প্রচণ্ড পরিমাণ। আচ্ছা, আমাকে আটকানোর জন্য মনে হয় দাঁড়াইছে, ওই গাড়িকে আটকানোর জন্য দাঁড়াইছে। আমি প্রচণ্ড পরিমাণ স্লোই যাইতেছি, এই কারণে আমাকে ধরার কোনো কারণই নাই, অ্যান্ড গাড়িকে আটকায় দিছে, বাট আমাকে আটকায় নাই। যাক, বেঁচে গেছি। গাড়িটা প্রচণ্ড পরিমাণ স্পিডে আসতেছিল। এখান থেকে লাম ভাগলো কিভাবে ভাই রে ভাই, ওদের তো দেখাই যাইতেছিল না। যাক, অল্পের জন্য স্পিড গানের হাত থেকে বেঁচে গেলাম। লাম যদি না বলতো তাহলে এই রোডে আমি 40-তে নামিয়ে ফেলছিলাম স্পিড। এই রোডে আমি মিনিমাম 80-তে চালায় আসতাম, অ্যান্ড একটা কেস এখানে পুরা দামে আজকে খেয়া যেতাম। যাক, অল্পের জন্য বেঁচে গেলাম, অল্পের জন্য। এইবার মোটামুটি একটু শান্তিতে চালানো যাবে, কারণ স্পিড গানের ব্যাপার শেষ।
গোবিন্দগঞ্জ গাইবান্ধা পার হইতেছি, গাইবান্ধা গোবিন্দগঞ্জ। এইখানের বাজারটা ভাই রে ভাই, এত বাজে রাস্তা, পুরা বাজারটাই ভাঙ্গাচুরা, কাদা অ্যান্ড বিশাল বাজে অবস্থা ছিল। এইমাত্র ক্যামেরা অন করছি অ্যান্ড রাস্তাও ভালো হওয়া শুরু হয়েছে, কিন্তু রাস্তাটা অনেক চিপা, এটা দিয়ে আসতেছে সব, এটা দিয়ে যাইতেছে সব। অ্যান্ড এই এলাকায় সবাই অনেক হর্ন দেয়, এই ব্যাপারটা বুঝলাম না, মানে প্রচুর হর্ন দেয় রে ভাই। এই যে দেখেন, কোনো কারণ ছাড়া হর্ন দিতেছে, মানে কেন দিতেছে আসলে, ওই যে আবার দিতেছে কারণ ছাড়া, ও হর্ন দিয়ে আগে চলে যাবে এরকম একটা ব্যাপার। অ্যান্ড প্রচুর বাড়িঘর ভাঙছে এখানে দেখা যাইতেছে, মানে রাস্তা বড় করার জন্য প্রচুর বাড়িঘর ভেঙে টেঙে একাকার অবস্থা করছে। অ্যান্ড এই যে রাস্তার অবস্থাটা হলো এইরকম, অনেকটা পানি টানি জমা। একটা পেট্রোল পাম্পও আছে, জেপি ফিলিং স্টেশন, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। ও অনেকক্ষণ পরে আবার 3 মোটরসাইকেল আমরা একসাথে হয়েছি। ওই দিকে একটু মেক করতেছে হালকা পাতলা। লামের মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের নাম্বার প্লেটটা লাগানো নাই, অ্যান্ড ওরেই পুলিশে ধরছিল। ও বাসের পাশ দিয়ে কোনো রকম ভেগে নাকি চলে আসছে, অ্যান্ড ওসু ভাইয়ের স্পিড কম ছিল, ওনাকে ধরেই নাই। আর আমি তো আগেই খবর পেয়ে স্পিড একদম কমায় দিছি। গ্রুপে সবচেয়ে পেছনে যে থাকে তারই সবচেয়ে আসলে টানতে হয় বেশ, অ্যান্ড আমি ছিলাম সবচেয়ে পেছনে। ধরা খাইলে আমিই খাইতাম, বাট লামকে ধন্যবাদ যে ও আমাকে ইনফরমেশনটা দিছে, তাহলে আজকে আমি ধরা খাইছিলামই। অ্যান্ড ওয়েদার আবার ঠান্ডা আর অন্ধকার হয়ে যেতেছে, আবার বিপদের আশঙ্কা। এদিকে বৃষ্টি মনে হয় একটু কম হয়েছে কিনা জানি না, এদিকে রাস্তাঘাট মোটামুটি ভালোই শুকায় গেছে। আর আমাদের সবারই টুকটাক ক্ষুধা লাগছে। আর বাইকের চেনের মধ্যে লাস্টও যে ওই বাজারে গাইবান্ধা নাকি, ওই বাজারের মধ্যে কাদায় পড়ার পর থেকে একটু খরত খরত আওয়াজ করতেছে। একটা ওয়ার্কশপ পাইলে যেটা করব, হালকা কেরোসিন তেল দিয়ে চেনটা ওয়াশ করে দেন ধুয়ে তারপরে লুপ করে নিব, তাহলে চেনটা ক্লিয়ার হয়ে যাবে। প্রচুর খরত খরত আওয়াজ করতেছে, চেনটা না ছিঁড়লেই হয়, ছিঁড়ে গেলে তো পুরা মাঠে মারা যাইতে হবে। এখানে চেন সেট কই পাবো, কে বদলায় দিবে, পুরাই একটা বাজে অবস্থা হয়ে যাবে। কই দাঁড়াইছি, এটা পলাশবাড়ি। আমরা হচ্ছে পলাশবাড়িতে দাঁড়াইছি। অ্যান্ড ইঞ্জিন অয়েল কোথাও পাই নাই, একটা গ্যারেজ পাইছি, ওইখানে ইঞ্জিন অয়েল দিবে না ওরা, ওদের মুড নাই। পরে একটা ছোট নারকেল তেল কিনছি, হ্যাঁ পাইছি। এই নারকেল তেলটাকে এখন চেনে দেওয়া হবে। আর মেন স্ট্যান্ড করছি রাস্তার উপরে, সবার চেনে একটু নারকেল তেল দিয়ে দিব। ভালো মতো নারকেল তেল দিয়ে নিচ্ছি, একটু বেশি করে দিছি, যদিও একটু বেশি লুপ করলে আবার চেন স্লিপ করার পসিবিলিটি থাকে, বাট আমি একটু বেশি দিছি কারণ সে দিয়ে চালাইছি কিছুক্ষণ। অ্যান্ড নিচে এই যে যত ময়লা টয়লা ছিল সব পড়ে গেছে। অ্যান্ড চেনের কালার টালার পুরা উইঠা অন্যরকম ব্যাপার স্যাপার হয়ে গেছে রে ভাই। চেন সেট কি বরবাদি হয়ে যায় কিনা বুঝতেছি না, যেভাবে ঘরত ঘরত আওয়াজ করতেছিল। যাই হোক, আমরা হচ্ছে পলাশবাড়ি পৌরসভা, পলাশবাড়ি গাইবান্ধা। আর 50-52 এরকম কিলো আছে সম্ভবত। হ্যাঁ রাখো ওটা। চলেন এদিক থেকে উল্টা দিকে বাইক ঘুরায় নিছিলাম, এখন আবার পেছন দিকে, এদিকে হচ্ছে রংপুরের দিকে রওনা হই। আশা রাখি 1 ঘন্টাও লাগবে না, এর আগেই পৌঁছায় যেতে পারবো। বৃষ্টি এবং কাদা এগুলাতে বাইক অনেকক্ষণ চালানোর ফলে যদি আপনার চেনের এই অবস্থা হয়, অ্যান্ড কাদা টাদা ঢুকে যদি খর 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 এরকম আওয়াজ করতে থাকে, তাহলে চেন লুপ প্রথমে একটু ওয়াশ করে ভালো মতো ক্লিন করে দেন চেন লুপ করাটাই উত্তম। যদি তা না পাওয়া যায় তাহলে মোবিল বা ইঞ্জিন অয়েল আর কি, যেটা ইঞ্জিন অয়েল যদি না পান পুরা ইঞ্জিন অয়েল, অ্যান্ড যদি তা না পান তাহলে এই যে প্যারাসুট নারকেল তেল বা যে কোনো নারিকেল তেল, অথবা যদি নারকেল তেল না পান তাহলে সরিষার তেল, যে কোনো এরকম একটু তেল দিয়ে নিলে চেনটা সাময়িক ভালো সার্ভিস দেয়। নারকেল তেলটা বেশিক্ষণ যদিও টিকে না, নারকেল তেল দেওয়া অবস্থায় রাখাও ঠিক না, কারণ পিঁপড়া টিপড়া ধরে চেনের যে রাবারটা থাকে ওইটা অনেক সময় পিঁপড়ায় খায় ফেলে, এটা একটা বাজে জিনিস হয়। যাই হোক, আমি বাইকটা রংপুর যাওয়ার পরে ধুয়ে দেন লুপ করে নিব। আর আপাতত এইভাবেই চলুক। আর একটা বাস দেখেন কি পরিমাণ কাদা ছিটায় দিয়ে গেছে, আমার প্যান্টের এই পাশেও লাগছে, ট্যাঙ্কের উপরের এগুলা টিস্যুও নাই যে মুছে ফেলবো। একটা বাজে অবস্থার মধ্যে আছি। বৃষ্টি আসলে বাইকের জন্য কখনোই খুব একটা মজার কিছু না। যাক, অলরেডি আমরা 243 কিলো চলে আসছি। সময় হলো 10:52, 11টা প্রায় বাজে। আশা রাখি আমরা 11:30 পৌনে 12টার মধ্যে পৌঁছায় যেতে পারবো। যদি রোড এরকম হয় 12:30টার মধ্যেই পৌঁছায়, 11:30টার মধ্যেই পৌঁছায় যেতে পারবো। আর যদি রোড ঠিক মতো না টানা যায় তাহলে 12টা বাজবে আর কি। চলেন চলতে থাকি। রাস্তাঘাট এখনো পর্যন্ত অনেক সুন্দর, যদিও সিমেন্ট ঢালাই, বাট ফ্রেশ আছে। অ্যান্ড একটা স্পিড গান তো চোখে পড়ছে, আর সামনে না পড়লেই হয়। কুড়িগ্রাম ডানে, সৈয়দপুর হচ্ছে সোজা বলতে এটাই তো, এটা ছাড়া তো আর সোজা কোনো রাস্তা ছিল না। 3 রাস্তার মোড়, এটা একটা মোড়টার নাম দেখতে পারি নাই। অ্যান্ড আমরা সম্ভবত খুবই কাছে চলে আসছি, 2 থেকে 3 কিলো এরকম হবে। অ্যান্ড এটা সম্ভবত বাস স্ট্যান্ড, কারণ সব বাসগুলা এখানে। অ্যান্ড
এই শহরে তো বাড়িঘর একদমই দেখা যেতেছে না। আর আমি একটা পোস্ট দিছিলাম ফেসবুকে যে হ্যালো রংপুর, অ্যান্ড অনেকে ফোন দিতেছে, ও মারে কি স্পিড ব্রেকার, ওয়েব স্পিড ব্রেকার। অ্যান্ড দেখি থামার পর ভাই ব্রাদারদেরকে ফোন দিতে হবে। এক বন্ধু ফোন দিল, ও হচ্ছে রংপুরের, ও সম্ভবত এখন এদিকেই আছে, এরকম হইতে পারে। এটা কি এত বড়, কি রংপুর লেখা, CHCA হোটেল না কি এটা, ব্যুরো বাংলাদেশ, দেখতে পাইনি। সৈয়দপুর হচ্ছে 46 কিলোমিটার। আর এই জায়গাটা তো অনেক বেশি সুন্দর, মনেই হইতেছে যে এটা কোনো একটা সিটি, অনেকটা বরিশাল শহরের মতো লাগতেছে এই জায়গাটা। বরিশাল শহরের একটা রোড আছে 30 গোডাউন যাইতে, অনেকটা এই টাইপেরই। রাতের বেলা ঘোরাঘুরি করছি যে এরকমই লাগছে। অ্যান্ড শহর অনেক ফাঁকা, এখন অলরেডি সময় হলো 11:34। ঢাকার শহর 11:34, মানে অনেক ভিড়ভাট্টা। বাট এইখানে অনেক ফাঁকা, কোনো ছুটির দিন না আজকে, বাট তারপরেও অনেক ফাঁকা। অ্যান্ড ফাইনালি হচ্ছে 12টা বাজার আগে আমরা রংপুর সিটিতে ঢুকে পড়ছি। অ্যান্ড এক ভাইয়ের শপে গেছিলাম, অফিসে আসলে। অ্যান্ড ওইখান থেকে ভাইয়ারা আমরা একসাথে হয়েছি, কোনো একটা রেস্টুরেন্টে আমরা যাইতেছি। বাংলাদেশি মানে বাঙালি খাবার, যেটাকে ভাত মাছ ভর্তা ভাজি এগুলা খাওয়ার জন্য কোনো একটা রেস্টুরেন্টে যাব এখন। তারপরে খাওয়া দাওয়া করে একবারে হোটেল রুমে চলে যাব। হোটেলটার নাম মনে নাই, যেখানে যাব যাওয়ার পরে আপনাদেরকে বলতেছি। আর শহরের ভিতরে তো মোটামুটি জ্যাম আছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল, বদরগঞ্জ রোড, রংপুর। 3 জন এমনভাবে পার্কটা করছে যে আমার জন্য কোনো জায়গায় রাখে নাই, আমি গেট আটকায় রাখতেছি। বাগদাদ রেস্টুরেন্টে থামছি আমরা। হ্যাঁ কি পঙ্গপাল, হ্যাঁ মজা করতেছে আছো ভাই। গ্লাভসটা এখানে রাখছিলাম ক্ষণিকের জন্য। হ্যাঁ আমি যুদ্ধ হয়ে গেছিলাম, যুদ্ধ ছিল আমার। হ্যাঁ যুদ্ধ শেষ করে আসছি। হ্যাঁ আমারটা সবচেয়ে বেশি ময়লা হয়েছে। না কোনো সমস্যা নেই। ওরে রেস্টুরেন্ট তো ভেতরে অনেক বড়। ওয়েলকাম বাগদাদ রেস্টুরেন্ট, বিশাল বড় রেস্টুরেন্ট, বাইরে থেকে বোঝাই যায় না, বাইরে থেকে মনে হয়েছে ছোট কোনো কিছু। চলেন একদিকে বসি, কিছু খাই দাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে 1:20 এখন সময়, আর এখন হচ্ছে হোটেল নর্থ ভিউ, মেবি এটার নাম। রুমে চলে আসছি। অ্যান্ড এখানে একটা বেড, ওইখানে একটা বেড। রুম টু মেঘলার ভিউ পরের ভিডিওতে দেখাবো। এখন যেটা করতে হবে, ফ্রেশ হয়ে একটা ফ্রেশ ঘুম দেওয়া লাগবে, কারণ না ঘুমায় আসছি আমি, অস্ত্র ভাই আমরা না ঘুমায় আসছি। লাম ঘুমাইছে, এই জন্য বাইরে গেছে ঘুরতে। আর আরো ভাই ব্রাদার আসবে ঢাকা থেকে এখানে, মোটামুটি আজকে রাতের মধ্যে মোটামুটি সবাই চলে আসবে। আর আমার শরীরে একটু কিরকম লাল লাল হয়ে চুলকাইতেছে, কারণ এই যে দিনের ধুলা রোদ এগুলাতে অভ্যাস নাই। মানে বৃষ্টির দিনে একটা অদ্ভুত জিনিস যে উড়ে বাতাসে অন্য গাড়ির চাকা থেকে, জীবাণু টিবাণু থাকে। গোসল করার পরে আশা রাখি ঠিক হয়ে যাবে। এখানে দাগ টাক এমন ভাবে হয়েছে মনে হইতেছে যে কেউ খামচেয়ে গেছে। এগুলো অবস্থা। তাহলে রংপুর তো আসলাম, অ্যান্ড আসার পরে ভালোই লাগছে। আর এইদিকে শহরের এই পাশটাতে মোটামুটি 8তলা 9তলা বিল্ডিং আছে, আর এমনি সারা শহরে 4তলা 5তলার উপরে বিল্ডিং দেখি নেই। এই জায়গাটা মনে হয় এই জায়গার প্রপার বা মেইন যে জায়গাটা, ঢাকার শহরে যেমন গুলিস্তান বা গুলশান, ওইরকম কিছু একটা মনে হইতেছে এই জায়গাটা। তাহলে এই ভিডিও থেকে বিদায় নেই, সামনের ভিডিওতে রংপুর দেখাবো ইনশাআল্লাহ। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, জানাবেন কে রংপুর থেকে ভিডিও দেখছেন। তাহলে দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.